নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। প্রসঙ্গ হচ্ছে সায়ন বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গল থেকে মোহনবাগান সুপার জায়ান্টে যাবেন। আমি একদম অবাক হইনি এবং আমি আপনাদের অবাক করে বলছি আমি কিছুটা খুশি, যথেষ্টই খুশি। তার কারণ হচ্ছে সায়ন বন্দ্যোপাধ্যায় আমার অন্যতম ফেভারিট প্লেয়ার। ছেলেটির মধ্যে এমন কিছু আমি দেখতে পেয়েছি যা সচরাচর ইদানিং কালের যে বাঙালি ফুটবলাররা আছে তাদের মধ্যে দেখা যায় না, অনেকের মধ্যেই নেই। সেটা হচ্ছে লড়াই করার মানসিকতা, মাঠে না ছেড়ে দেওয়ার মানসিকতা, চোরা গতি, পায়ে স্কিল এবং গোল করার অভ্যেস, সব কিছু মিলিয়ে মিশিয়ে সায়ন বন্দ্যোপাধ্যায় কিন্তু একটা প্যাকেজ, এবং ইস্টবেঙ্গল কিন্তু তার লাভ উঠিয়েছে বিভিন্ন সময়। কখনো জুনিয়র দলে অর্থাৎ রিজার্ভ দলে, কখনো সিনিয়র দলে। 2 বছর পর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন সায়ন। কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে আইএসএলে অভিষেক হয়েছে এবং অসাধারণ একটা গোল সে করেছে। এই সায়ন বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গলের সিনিয়র দলে সুযোগ পায় না, তো সেক্ষেত্রে আমার মনে হয় ক্যারিয়ারের এই জায়গায় দাঁড়িয়ে ওর জন্য এটা একটা খুব ভালো সিদ্ধান্ত। ওর অভিভাবকরা নিশ্চয়ই ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছেন। ও নিশ্চয়ই এই সিদ্ধান্তটাকে মনোনীত করেছে। সায়ন বন্দ্যোপাধ্যায় যদি এখন বিগ স্টেজে না যেতে পারে তাহলে ওর মধ্যে এই প্রতিভাটা নষ্ট হবে। আমার খারাপ লাগবে হয়তো অন্য দলে জার্সি পরে ওকে দেখতে, কিন্তু ওই যে বললাম আমি খুব খুশি হয়েছি এই কারণে যে ও একটা সুযোগ পাবে। বাঙালি ফুটবলাররা আর ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। আমি কখনো এটা করিনি, সেটা করতে চাই। আমি মোহনবাগান সুপার জায়ান্টের ক্যাপ্টেন শুভাশিস বোসকে রিকোয়েস্ট করতে চাই যে শুভাশিস, সায়ন বন্দ্যোপাধ্যায় যাতে সিনিয়র দলে চান্স পায় এর জন্য তুমি প্লিজ উদ্যোগ নিও। নতুন যে কোচ হবে তোমাদের, আমি জানি না কে কোচ হবে, সে নিশ্চয়ই ভালো কোচ হবে। মোহনবাগান সুপার জায়ান্ট একটা খুব শক্ত ফিনান্সিয়াল ব্যাকআপ থাকে এই দলটা যখন তৈরি হয়, সুতরাং নিশ্চয়ই অনেক কোনো বড় নাম কোচ হবে। কিন্তু শুভাশিস, তোমাকে দেখতে হবে যে এই ছেলেটি যার বিপুল সম্ভাবনা, সে যাতে তারকার ভিড়ে হারিয়ে না যায়। ও কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টকে ভবিষ্যতে অনেক কিছু দিতে পারে, ওর ক্ষমতা হয়েছে, সেই ক্ষমতা রয়েছে। সায়নের ওই ছবিটা আমার মনে থেকে যাবে, হাতে ইলিশ মাছ, পায়ে আইস প্যাক জড়ানো। সদ্য কলকাতা লিগের ডার্বিটা সে জিতে উঠেছে। সায়নকে বলবো খুব ভালো করে মন দিয়ে খেলো, এবং তোমরাই ভবিষ্যৎ বাংলার ফুটবলে। বাট হ্যাভিং সেড দ্যাট, বিভিন্ন খবরের কাগজে আজকে আমি দেখছি শুধু সায়ন বন্দ্যোপাধ্যায় নয়, মোহনবাগান সুপার জায়ান্ট ইস্টবেঙ্গলের যে চ্যাম্পিয়ন দলটা আছে, মানে কলকাতা লিগ চ্যাম্পিয়ন দলটা, তার অনেককেই টার্গেট করেছে। অনেকের সঙ্গে নাকি প্রাথমিক পর্যায়ের কথাবার্তা সেরে ফেলা হয়েছে। সায়নের সঙ্গে যেমন যেটা আমি পড়ছি কাগজে যে প্রি কন্ট্রাক্ট করা হয়েছে, কিন্তু যেমন শ্যামল বেশরা, কি দারুণ ফুটবলার মাঝ মাঠে, ভাবুন। যেমন ভ্যানলাল পেকা গুইতে, আমাদের কলকাতা লিগের দলের মিগুয়েল, আরও শুনছি দু একজনের কথা, যেমন জেসিন টিকে। লাস্ট কলকাতা লিগটা ভাবুন, জেসিনের কি পারফরমেন্স। আর যে লাস্ট কলকাতা লিগটা দেখে আমার মনে হয়েছে জেসিনকে এখন প্রথম আমি দেখেছিলাম সন্তোষ ট্রফিতে, তারপরে ওটা একটা কুড়ি ছিল,
লাস্ট কলকাতা লিগ দেখে আমার মনে হয়েছে ফুলটা ফুটে উঠেছে, হি হ্যাজ ব্লসমড। তো খারাপ লাগার অনুভূতি, আমরা আইএসএল জিতলাম তার মাঝেও, যে এদের সাথে বিপক্ষের দল কথা চালাচ্ছে, হয়তো এরা চলে যাবে। ইস্টবেঙ্গল কী করবে, ইস্টবেঙ্গলের ওপর কখনো আপনি এই মুহূর্তে ইনভেস্টরকে দোষ দিতে পারেন না। কেন পারেন না আমি একটু পরে বলছি। কিন্তু এই যে রিজার্ভ দলের যে তারকা ফুটবলাররা আমাদের রয়েছে, ভালো ফুটবলাররা যারা ভবিষ্যতে তারকা হবে, যেমন সায়ন বন্দ্যোপাধ্যায়, জেসিন টিকে, শ্যামল বেশরা, 12-2-1 ভ্যানলাল পেকা গুইতে, এদের সাথে ইস্টবেঙ্গল কি জাস্টিস করেছে? আপনার কি মনে হয় একজন ফুটবল সমর্থক হিসেবে, একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আপনার কি মনে হয়? আমার তো মনে হয় করেনি। তার কারণ হচ্ছে যে 4-5 জন ফুটবলার, তাদেরকে ইস্টবেঙ্গল তো প্লেয়িং 11 সিনিয়র দিতে পারেনি। সেটা এক জায়গায়, সেটা কোচের ওপর দায়িত্ব থাকে, কোচের পছন্দ মতো দল তৈরি হয়। কিন্তু এদেরকে বেঞ্চ গরম করিয়ে এদের ক্যারিয়ার নষ্ট করার একটা দিকে এগিয়ে দেওয়া হয়েছে। ইস্টবেঙ্গল চাইলে আই লিগের দলগুলিকে এই প্লেয়ারগুলোকে সেল করতে পারত, যেমন আমান সিকে চলে গেছে। আজকে যদি সায়ন ব্যানার্জি চলে যায় উইদাউট ট্রান্সফার ফি, আমি জানি না কী ডিল হচ্ছে না হচ্ছে, চুক্তি কত বছরে ছিল, 32 চুক্তি হয়তো এবছর পর্যন্তই ছিল যেটা মনে হচ্ছে, ডিটেলস তো আসবে। তাহলে এটাতে ইস্টবেঙ্গলের ক্ষতি। সায়নের মতো একটা প্লেয়ার ট্রান্সফার হচ্ছে, ইস্টবেঙ্গলের পকেটে কিছু নেই। জেসিন বা ভ্যানলাল পেকা গুইতে বহুদিন ধরে খেলছে। গুইতে যখন ইস্টবেঙ্গলে এসছিল, গুইতে কিন্তু কার্লোস কোদ্রেদের স্কাউট। ইস্টবেঙ্গলে যখন এসছিল, কার্লোসের কোচিংয়ে প্রথম দিন এলো প্র্যাকটিস করতে, ওকে দেখে মনে হয় যে স্কুলের ছেলে, তখন মনে হয়েছিল। ইদানিং আমি দেখিনি। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম কেমন, কি ফিলিংস কীরকম, তো ও বলেছিল যে অ্যামেজিং। আমি অ্যাকচুয়ালি এই বড় ক্লাবটাকে এখনও ঠিক বুঝে উঠতে পারিনি, এই কয়েকদিন এসছি, আমাকে বুঝতে হবে ইস্টবেঙ্গল পালসটা। তো আমি কথাবার্তা যথেষ্ট পরিণত, কিন্তু খুব কম কথা বলতে পারে, পছন্দ করে। সেদিনই বুঝেছিলাম যে এই খেলোয়াড়টি, ও কিন্তু লম্বা রেসের ঘোড়া। এরপরে ডুরান্ড কাপে ওকে দলে নামালো কার্লোস। বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলের সাথে ইস্টবেঙ্গলের খেলা ছিল যৌবতী ক্রীড়াঙ্গনে। শেষের দিকে নেমে ও একটা থ্রু বাড়িয়েছিল মাঝমাঠ থেকে। তখন আমার পাশে তখন শৈবালদা, সঞ্জীবদা এরা বসেছিল। আমি বললাম, দেখো এই ছেলেটি 17-18 বছর হয়তো বয়স, বা তাও হয়েছে কিনা আমি জানি না, এ কিন্তু সত্যিই লম্বা রেসের ঘোড়া। সঞ্জীবদার মতো মানুষ যে এত ফুটবলার দেখেছে, মজিদ ভাস্করকে খেলতে দেখেছে, তারা পর্যন্ত কিন্তু কনভিন্স হয়েছিল। তো যাই হোক, সারা বিশ্বে এই যে অন্য রকমের ট্যালেন্ট যারা আছে, এক্সেপশনাল ট্যালেন্ট, তাদেরকে নার্চার করা হচ্ছে। যেমন ধরুন, একটা ভালো উদাহরণ হতে পারে ইয়ামাল। জানি না আমাদের এখানে কী ধরনের চিন্তাভাবনা। আজ যদি একটা ম্যাচ মিগুয়েল না থাকে, তাহলে আমাদের হাপ ইত্তেশ করি আমরা।
ভ্যানলাল পেকা গুইতের মধ্যে এই ট্যালেন্ট আছে, আমি একটু বাড়িয়ে বলছি কিনা আমি জানি না, যদি একটা দুটো ম্যাচ মিগুয়েল না থাকে তাহলে মিগুয়েলের জায়গাটা ও কভার করতে পারে। যাই হোক, আমি চাইবো এদের সকলের ক্যারিয়ার ভালো হোক, ভালো থাকুক। আমার জন্য হয়তো খুব সুখের খবর নাও হতে পারে, আপনাদের জন্য যারা ইস্টবেঙ্গল সমর্থক দেখছেন, যারা মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থক দেখছেন, তারা খুশি হবেন। দে আর এক্সেপশনাল ট্যালেন্টেড ফুটবলার্স, তারা হয়তো ভবিষ্যতে যোগ দেবে। এবং ইস্টবেঙ্গলের আমি যা দেখছি, কলকাতা লিগের দলটা তো ভেঙেই যাচ্ছে। বিনোদ জর্জ আবার হয়তো ট্যালেন্টেড ফুটবলারকে নিয়ে আসবে এদিক ওদিক থেকে, কিন্তু তাদেরকে তৈরি করা, তাদেরকে কলকাতা মাঠের উপযোগী করে তোলা, ইস্টবেঙ্গল জার্সির মর্মটা বোঝানো দেরি হয়ে যাবে। লিগটা এবছর আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। যাই হোক, এটা গেল এই ভিডিওর একটা পর্যায়ে। আরেকটা বিষয় আমি আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে যে শুনছি কেভিন সিভিএ এবং মিগুয়েল ফিগেরা, এদের দুজনের বিদেশি এজেন্ট যারা আছে, বা এদের যারা এজেন্ট আছে, বিদেশি স্বদেশি বলতে পারবো না, তারা মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে যোগাযোগ করেছে। এটা আমি একেবারে অবাক হইনি এবং এটাই হওয়ার ছিল। এর জন্য এজেন্টদের গালিগালাজ করে কোনো লাভ নেই। আমাকে অনেকে বললেন যে দেখুন ভারতীয় ফুটবলের কী অবস্থা, এই সেদিন টিমটা চ্যাম্পিয়ন হলো, আজকে প্লেয়ারদের এজেন্টরা বিভিন্ন ক্লাবে ঘোরাঘুরি করছে। দেখুন, প্রথম কথা তাদের ব্যবসা, তাদের রুজি রোজগার, এবং তারা ফুটবলারকে রুজি রোজগারটা দেওয়ার জন্য এনশিওর করে যে আমি তোমাকে বেস্ট ডিলটা দেব, তার জন্য। এটাই তো তাদের ব্যবসা, না? সেদিক থেকে দেখতে গেলে তারা প্রফেশনালি তারা ঠিক কাজই করেছে। কিন্তু আপনি ভাবুন, তারা প্রফেশনালি ঠিক কাজ করতে পারে, কিন্তু এতে কি আমরা তাদেরকে দোষ দিতে পারি না। তার কারণ আপনাকে একটু ব্যাকড্রপটা চিন্তা করতে হবে। আইএসএলে তখন ইস্টবেঙ্গলে 2টো ম্যাচ বোধহয় বাকি। সেই সময় আমাদের যারা ইনভেস্টর আছে তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে রোড ম্যাপটা তাদের কাছে ক্লিয়ার নয়, সুতরাং ভবিষ্যতে কি হবে না হবে এটা অপরিষ্কার। এবং খেলোয়াড়দের ক্যারিয়ার নিয়ে তারা কিন্তু কোনো রকমের কনফার্ম কিছু জানাতে পারেনি, এবং তারা, যেটার ফলে আমার যেটা মনে হয়েছে, অনেক খেলোয়াড়ই তারা কিন্তু নিজের ক্যারিয়ারটা সিকিওর করার জন্য তাদের এজেন্টরা উঠে পড়ে লেগেছে। ইস্টবেঙ্গলের ইনভেস্টার এই মুহূর্তে থাকবে কি থাকবে না এটা আপনি বলতে পারি কি? এই খবরটা আমার আপনার রয়েছে? কোনো সংবাদ মাধ্যমেও তো দেখছি না তারা কনফার্ম করে বলছে যে ইস্টবেঙ্গলের ইনভেস্টার এবছর থাকবে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের সাকসেসফুল প্লেয়ারের এজেন্টরা বিপক্ষের ক্লাবে ঘোরাফেরা করে, যেখানে বেস্ট ডিলটা তাকে, যে সামনে যিনি সবথেকে বড় রাইভেল তিনিই দিতে পারবেন, কেন যাবে না? এটা তো তারা অন্যায় কিছু করেনি। আমাদের দেখতে হবে অস্কার বুজনের সঙ্গে কথা বলে কত তাড়াতাড়ি আমরা অস্কার বুজনকে নেক্সট ইয়ারের জন্য অ্যাপয়েন্ট করতে পারি, নেক্সট ইয়ার বা নেক্সট 2 ইয়ারের জন্য। অস্কার বুজন, মিগুয়েল, কেভিন এদেরকে নিয়ে এসছে বলতে আমি বলতে চাইছি যে এদের হয়তো মিগুয়েলকে নিয়ে এসছে, কেভিনকে পছন্দ করেছে, তো এরা অস্কারের দিকে তাকিয়েই ইস্টবেঙ্গলে থাকবে। তো অস্কারের সঙ্গে পাকা কথা হতে হবে, খুব তাড়াতাড়ি হতে হবে। শুনছি নাকি এই যখন আমি আপনার সাথে কথা বলছি আজকে বিকেলে নাকি কথা হওয়ার কথা। যদি ভালো কিছু হয় তো ভালো। অস্কার বুজন নিজেই বলেছে যে আমি মানে কোচ যেখানে নিজে বলেছে যে আমার থাকা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। এরপরে চ্যাম্পিয়ন হওয়ার পরও তাকে কোয়েশ্চেন করা হয়েছে, সে বলেছে যে ইস্ট বেঙ্গলের সঙ্গে আমার কথা হবে, একবারও বলেনি যে আমি থাকবো। তো সেখানে
সাকসেসফুল খেলোয়াড়রা যদি মার্কেট দেখে তাহলে অন্যায় কী করেছে তারা? আমার তো মনে হয় না কোনো অন্যায় করেছে। এটা ট্র্যাজেডি যে আমাদের ইনভেস্টর টিম চ্যাম্পিয়ন হওয়ার পরেও বলতে পারলো না যে আমরা থাকছি। আমি তো ইনভেস্টরের মুখে সে কথা শুনিনি। দেখা যাক, আমি এআইএফএফকে দোষ দেবো না তা নয়, অবশ্যই দেবো, তার কারণ তারা রোডম্যাপ ক্লিয়ার করতে পারেনি। কারণ কি, ভাবতে হবে আপনাদের সকলকে যে ভারতীয় ফুটবল কিন্তু একটা ট্রানজিশনের মধ্যে চলছে, ঠিক আছে? এই যে ট্রাঙ্কেটেড লিগটা হলো ছোটোখাটো করে, এই লিগটা হতো না, অলমোস্ট হতো না, কিন্তু এআইএফএফ তো করে দেখিয়েছে শেষ পর্যন্ত, তাই নয় কি? তাদেরকেও কিছু কৃতিত্ব দিতে হবে, তাদেরকে অনেক ক্রিটিসাইজ করার জায়গা রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যে ভারতে ফুটবলটাকে বাঁচিয়ে রাখা গেছে, তার শেষ নিঃশ্বাস চলে যায়নি, সেটার জন্য এআইএফএফকে কৃতিত্ব দিতে হবে। ইস্টবেঙ্গলের মতো ক্লাবকে কৃতিত্ব দিতে হবে, যারা তারা শুরু থেকেই যারা বলে এসছে এবং তাদের ম্যানেজমেন্ট বলে এসছে ইস্টবেঙ্গলে যে এআইএফএফ পরিচালিত লিগে আমরা খেলবো। বাকি কোনো ক্লাব কিন্তু বলতে পারেনি ভরসা করে। শেষ পর্যন্ত যখন পরিস্থিতি এমন এলো, ঠেলার নাম বাবাজি, তখন বাকি ক্লাবগুলো খেলতে বাধ্য হলো। এবার আমি এটাও বলছি যে এখনও আমি দেখতে পাচ্ছি অনেক রিলাক্টেন্ট, অনেকে বলছে ক্লাব তুলে নেবে ইত্যাদি ইত্যাদি। কেউ কিছু না, এগুলো ফাঁকা আওয়াজ, ঠিক আছে? সবাই থাকবে, যদি কেউ না থাকে সেই স্পটে আই লিগের ক্লাবেরা চলে আসবে। এবছর তো অটোমেটিক্যালি আসছে বোধহয় ডায়মন্ড হারবার, তারপরে আরও যদি পজিশন খালি হয় আই লিগে অ্যাকর্ডিংলি চলে আসবে। ভারতীয় ফুটবল থেমে থাকবে না, ভারতীয় ফুটবল হবে। হ্যাঁ, কতটা জাঁকজমকপূর্ণভাবে হবে সেটা প্রশ্ন থাকছে, কারণ যে দেশে ফুটবলের কোনো ভ্যালু নেই সে দেশে আমরা জাঁকজমক আশা করতে পারি না। এই আইএসএলটাও কিন্তু ফ্লাড লাইটে হয়েছে। আগামী আইএসএল কী হবে সেটা সময় বুঝবে। ইনভেস্টর এসছে, তাদের সঙ্গে আলোচনা হবে। যখন বিড পেপার ওপেন হয়েছে, কেউ বিড জিতেছে, সুতরাং তাকে না খুব সহজে বাতিল করে দেওয়া যায় না। কেউ না কেউ তো আসবে, এটা নিশ্চিত। একজন না হয় বেশি টাকা অফার করেছে, একজন কম টাকা অফার করেছে, ভায়াবিলিটি দেখা হবে, বাট কেউ না কেউ তো আসছে ভারতীয় ফুটবলের দায়িত্ব নিতে স্পন্সর হিসেবে। সুতরাং ভারতীয় ফুটবল হবে, আইএসএল হবে। যে ক্লাবগুলো বেশি কান্নাকাটি করছে তারা থাকবে, যারা থাকবে না তারা ছোট দরজা দিয়ে বেরিয়ে যাবে, ওই জায়গাগুলোতে আই লিগের ক্লাব চলে আসবে। এটা একটা সিস্টেম। নদী কোনো সময় কোনো জায়গাতে আপনারা দেখেছেন একটা প্রবাহিনী, একটা নদী, সেখানে কোনো জায়গাতে ফাঁকা হয়ে গিয়েছে, জল পৌঁছচ্ছে না? না, জল আসবে যাবে, তার সেই জায়গায় অন্য জল ভরাট হয়ে যাবে। গঙ্গা কিন্তু বয়েই চলেছে, গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, বয়ে চলেছে, বয়ে চলবে। এভাবেই ভারতীয় ফুটবল এগিয়ে যাবে। ফিফা র্যাঙ্কিংয়ে কী হলো না হলো ছাড়ুন, ভারতীয় ফুটবল এভাবেই চলবে মতো করে এগিয়ে যাবে। ইস্টবেঙ্গলও থাকবে, অন্যান্য দলও থাকবে, রাইভেলরিও থাকবে, ঠিক আছে? তো আশা আমি এভাবে ছাড়ি না। এবার আমি আবার বলছি, আমিও আশা ছাড়িনি যে এবছর বিশ্বকাপ আমরা দেখব, সকলে মিলেই দেখব, কেউ না কেউ ঠিকই দেখাবে। কিন্তু আমি আবার বলছি যে ইনভেস্টরদের এবছর একটু তাড়াতাড়ি করতে হবে। দুটো টিম আমাদের এএফসি খেলবে, দেশের সম্মান জড়িত আছে, প্লাস আমরা এবছর চ্যাম্পিয়ন, যেন টিমটাকে ধরে রাখতে পারি, ভালো প্লেয়ার ইনক্লুড করতে পারি। যদি না হয় ইনভেস্টারের দোষ। আমরা কিন্তু সমর্থকরা অত যুক্তি দিয়ে ভাববো না, আমরা আবেগ দিয়ে ভাববো, ঠিক আছে? জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, ভালো থাকবেন।